সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে সাইকোপ্যাথিক পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি। একটু কঠিন লাগলো শুনতে, আমি বুঝতে পারছি, খুবই একটা মানে একটা বিজ্ঞানের একটা টার্ম বলা যেতে পারে। তো আমরা আলোচনা করলে জিনিসটা দর্শকদের কাছে আশা করছি সহজ হয়ে যাবে। মানে এটা এক ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যেটাকে বলা হয় পার্সোনালিটি ডিসঅর্ডার, সাইকোপ্যাথিক পার্সোনালিটি। তো আমরা অনেককে দেখতে পাই আমাদের চারপাশে। আমরা যারা মনোবিজ্ঞানীরা কাজ করছি তারা হয়তো অনেক সময় বলি যে ওর কিছুটা সাইকোপ্যাথিক পার্সোনালিটি আছে, খুব একটা পজিটিভ সেন্সে বলা হয় না অবশ্য। তো যাই হোক, আমি পরিচয় করিয়ে দিয়েছি যারা স্টুডিওতে আজকে এসছে আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে। একজন তো বরাবরই অনেকবারই আমাদের অনুষ্ঠানে এসছে এবং পরিচালনাও করেছে অনুষ্ঠান, সে হচ্ছে অধ্যাপক সঞ্জিতা সারিয়া। তোমাকে স্বাগত। সঞ্জিতা একজন চিকিৎসক এবং সাইকোথেরাপিস্ট। আর আরেকজন একটু নতুন মুখ আছে, আজকের প্রথম আবির্ভাব, আশা করছি আগামীতেও পাবো ওকে। ও হচ্ছে জায়েদ বিন ফরিদ, ঠিক বলেছি নামটা? ও হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসাবে। তোমাকেও স্বাগত। তো বরাবরের মতো তোমাকে দিয়ে একটু শুরু করি, ছোট করে বলো যাতে ও একটু বলতে পারে, যদি ফোন চলে আসে তাহলে ফোনের আগে যতটুকু বলা যায় বলো। সাইকোপ্যাথি শব্দটা গ্রিক শব্দ, সাইকি মানে আত্মা এবং প্যাথোস মানে দুঃখ অনুভূতির সংমিশ্রণে তৈরি, এবং এটা প্রথম নথিভুক্ত হলো 1847 সালে। এবং আপনি যেটা বলছিলেন যে ব্যক্তির জটিল বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এটার মধ্যেই থাকে, এবং এই গভীরতাটাকে আমরা চারটা জায়গা থেকে দেখতে চাইব। প্রথমটা হচ্ছে ফরেনসিক সায়েন্স, তারপরেরটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, তারপর সামাজিক স্বাস্থ্য, এবং সবশেষে নিউরোলজিক্যাল প্রেক্ষাপটে। আমরা যদি ফরেনসিক সায়েন্সে চলে আসি, তাহলে সাইকোপ্যাথিকে কিন্তু অপরাধ বিজ্ঞানে ঝুঁকিপূর্ণ ব্যক্তিত্ব বলছে। এবং এটা কখন করা হচ্ছে? যখন অপরাধীদের প্রোফাইল করা হচ্ছে, তাদের রিস্ক অ্যাসেস করা হচ্ছে সেই জায়গাগুলোতে। এবং বৈশিষ্ট্য তাহলে কি, কেন ফরেনসিকে যাচ্ছে? বলা হচ্ছে যে এরা হিংসাত্মক এবং ম্যানিপুলেটিভ আচরণ করছে, এবং সেই সাথে এরা ঠান্ডা মাথার অপরাধী, যারা পরিকল্পিতভাবে ভেবে চিনতে সংগঠিত অপরাধ করে। সেই সাথে এখন যেটা আমরা দেখছি যে প্রচুর সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে, ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে। FBI বলছে সিরিয়াল কিলিং যারা করছে তাদের একটা বড় অংশ কিন্তু আসলে সাইকোপ্যাথ। এবং আরেকটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে সাইকোলজি অফ টেরোরিজম, এই একটা বইয়ে নতুনভাবে জন হর্গান বলছেন যে আদর্শিক ধর্মান্ধতা এটার প্রয়োজনে যে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, এরাও কিন্তু আসলে সাইকোপ্যাথির আন্ডারে চলে যাচ্ছে। কাজেই এই জিনিসটা এখন আলোচনায় আসার একটা খুব জরুরি জায়গা ফরেনসিক থেকে, অপরাধ বিজ্ঞান থেকে। এবার যদি আমরা একটু মনস্তত্ত্বে চলে আসি, তাহলে সাইকোলজি এবং সাইকিয়াট্রিতে এটা বলছে যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা ব্যক্তিত্বের ব্যাধির সাথে একটা ওভারল্যাপিং, তার একটা সাবগ্রুপে পড়ছে। কিন্তু DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে খুব যে স্পেসিফিক লেবেল করা হচ্ছে সেটা না, কিন্তু বলা হচ্ছে যে 15 বছরের উপরে যদি কোনো বাচ্চা চলমান আইন ভঙ্গ করে, মিথ্যা কথা বলতে থাকে, আক্রমণাত্মক, দায়িত্বজ্ঞানহীন, এই ধরনের জায়গাগুলো যদি তার মধ্যে দেখা যায়, এই বৈশিষ্ট্য থাকতে পারে। বৈশিষ্ট্যতার মধ্যে প্রথম যেই জায়গাটা হচ্ছে যে আবেগীয় শূন্যতা, শ্যালো এফেক্ট, গভীরভাবে ভাবতে পারছে না, কিন্তু তার খুব কারিশমাটিক ম্যানিপুলেটিভ একটা জায়গা তার আছে। এবং মাস্ক অফ স্যানিটি, মানে সব কিছু করে এসে মুখে ভিজে বেড়ালের মতন, কোনো ঝামেলাই কিছু হয়নি, তো সবই ঠিক আছে, এরকম একটা ভাব। বিশ্বাসঘাতকতা করা, এবং এরা খুব ভালো অভিনয় করতে পারে, যেটা যার সাথে করছে শুধু সে হয়তো ধরতে পারছে, অন্যরা পারছে না। এবং সবথেকে বড় জায়গা, তার কোনো মানে আমাদের অনুশোচনা হয়, তার কোনো অনুশোচনার জায়গাটা নেই। এবং যে কোনো সম্পর্কে সে গভীরে ঢোকে না, খুব উপরে উপরে সুপারফিশিয়াল লেভেল থেকে যাচ্ছে, এবং প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যা বলতে, চোখে মুখে মিথ্যা বলে। এদের আরেকটা জায়গা থাকে, সম্পর্কে এরা ট্রায়াঙ্গুলেশন করে, তিনজনকে টেনে নিয়ে আসে। যেরকম একজন বলছিলেন যে তার ওয়াইফই বলছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রী, হাজব্যান্ড সবসময় খোঁটা দেয় যে আমার প্রথম স্ত্রী তো তোমার থেকে বেশি সুন্দরী ছিল, অথবা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, গ্যাস লাইটিং, আমার তো দোষ নাই, তুমিই তো করছো, তুমি এরকম করছো, সবকিছু তোমার জন্য, সব তোমার জন্য, তোমার দোষ।
যৌন সহিংসতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাইকোপ্যাথদের যৌন সহিংসতা যারা করছে তাদের মধ্যে সাইকোপ্যাথের সংখ্যা বেশি, বহুগামিতা ভয়ঙ্করভাবে। এবং এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে চিটিং রিলেশনশিপে, ওপেন রিলেশনশিপ যেটা এখন প্রচুর কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু সাইকোপ্যাথিক ট্রেটের একটা অংশ, যেটা এখন আরও বেশি করে দেখা দরকার। এবং মাফ করিয়ে নেয়, আছে না যে ছলে বলে কৌশলে, ঠিক আছে আমি যাই করেছি মাফ করে দাও, এবং পার্টনার মাফ করে দিচ্ছে, এটাও কিন্তু সাইকোপ্যাথের মধ্যে পড়ছে। মাফ চাইছে আবার করছে, আবারও রিপিট করছে, আবার রিপিট করছে, এবং এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে যাচ্ছে। এবং একদিন এক সিইও উনি বলছিলেন, তার ওয়াইফ বলছিল যে আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি আমার ট্রফি ওয়াইফ, কিন্তু আমার অন্যদেরকে প্রয়োজন, তোমাকে থাকতে হবে কারণ আমার তুমি স্ট্যাটাস সিম্বল। তাহলে এটা যাচ্ছে আমাদের সাইকোলজিক্যাল জায়গা থেকে। এবার যদি আমি সামাজিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসি, সাইকোপ্যাথরা সমাজের জন্য একটা অদৃশ্য হুমকি, একদম শব্দটা ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে এরা হুমকি, কারণ তারা উচ্চ পদে এবং সম্মানিত পেশায় লুকিয়ে থাকে। এবং এই যে 2001 সালে আমরা যদি একটু মনে করি, আমরা দেখব যে এনরনের একটা স্ক্যান্ডাল ছিল, যেটা কর্পোরেট সাইকোপ্যাথের একটা খুব ভালো ক্লাসিক্যাল এক্সাম্পল। সেখানে বলছে যে লাভের জন্য যদি আমি নিয়ম ভাঙি সেটা নাকি দোষের না। আবার সামাজিকভাবে এই সাইকোপ্যাথরাই কিন্তু লিডারশিপের জায়গায় যাচ্ছে, যেটাকে সাইকোপ্যাথিক লিডারশিপ বলছি আমরা। এবং পুরো দেশের মানুষ ভুগতে থাকে আর কি, পুরো দেশের মানুষ ভুগতে থাকে। এবং কোল্ড ব্লাডেড মানুষ হত্যা করেও তারা বলে যে এটা শুধু কাজ, এটা একদম বইয়েই বলা হচ্ছে। এটার একটা আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে আমাদের এখন খাবারে যে বিষক্রিয়া, ফলে বিষ, সবখানে পুনরায় অপরাধীরা করছে ছাড়া পাচ্ছে, করছে ছাড়া পাচ্ছে। এবং একজন বলছিলেন, মানে আমার অভিজ্ঞতায়, স্ত্রী আর তার মধ্যে মামলা হচ্ছেন, ভদ্রলোক ছিলেন সাইকোপ্যাথ, উনি খোলাখুলি আমাকে একদম ওপেন অফার দিচ্ছেন যে আপনি যদি আমার ফেভারে কথা বলেন তাহলে আপনাকে ভবিষ্যতে রুগী পাঠানো, ক্লায়েন্ট পাঠানোর জায়গাটা আমি দেখব। এই জায়গাটাকে একদম পার্সোনাল লেভেলে তারা নগ্নভাবে নিয়ে আসে। নিউরোলজিক্যাল কনটেক্সটে কি হচ্ছে? নিউরোলজিক্যাল কনটেক্সটে বলছে যে মস্তিষ্কে তাদের কিছু অস্বাভাবিকতা আছে, যে অ্যামিগডালা যেটা, সেই জায়গাটা ভয়, সহানুভূতি, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দুর্বল, এক। দ্বিতীয় জায়গা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গাটাও তাদের নিয়ন্ত্রণকে ঘাটতি থাকে, এবং অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের যে কানেকশন, সেই জায়গাটা এদের খুব দুর্বল। আর জিনগতভাবে বলছে একটা জিন আছে যেটার ওয়ারিয়ার জিন বলি, আমি কেমিক্যাল নামে না যাই, এই জিনের মিউটেশন হয়, এবং এখানে মানে যারা যোদ্ধা, এবং এখান থেকে তাদের জিনের যে মিউটেশন, সেটা তাদের সহিংসতা এবং আবেগহীনতাকে অনেকটুকু আগিয়ে দেয়, এবং সেরোটোনিন এবং ডোপামিন লেভেলটা অসামঞ্জস্য থাকে, যার ফলে নিউরো ইমেজিং বলছে যে এদের মস্তিষ্কে যে নৈতিক, যে মোরাল কনফ্লিক্ট, নৈতিক যে ডিলেমাটা, সেই জায়গাটা তারা প্রপারলি ডিল করতে পারে না। কাজেই আমরা ক্লিনিক্যালি এটাকে ডিস্ট্রেস বলতে পারছি না, কারণ এরা বাইরের চাপের কারণে চিকিৎসার জন্য আসছে, হয় আইন আদালত শর্ত দিয়ে দিচ্ছে, না হলে পরিবার শর্ত দিয়ে দিচ্ছে। এই হচ্ছে, নিজে থেকে আসে না, নিজে থেকে আসছে না। তুমি একটু অ্যাড করো। অনেক কিছুই ইনফরমেশন চলে এসছে, আমার জাস্ট জায়গাটা দুই একটা জায়গায় ওরা এই বৈশিষ্ট্যগুলো অনেক মানুষের মধ্যে আছে, সেখান থেকে মানে সবার একজনের মধ্যে সবকিছু না থাকলেও কিছু কিছু বৈশিষ্ট্য অনেকের মধ্যে থাকবে, এবং এখান থেকে ওদেরকে খুঁজে বের করা খুবই টাফ হয়, যেটা বললেন। এরা আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, এবং যেহেতু সবগুলো প্রকাশ পায় না, এবং ওরা বাইরের দিক থেকে খুবই চার্মিং ওয়েতে প্রকাশিত হয়, মানে সবার পছন্দের মানুষের জায়গায় থাকে, সো ওই জায়গা থেকে এদেরকে খুঁজে বের করা একটু টাফ। এদের ভিতর এবং বাহিরের দুইটা সত্তা অসামঞ্জস্য থাকে, যেটা একটা বড় বৈশিষ্ট্য একজন ভালো মানুষ হওয়ার জন্য। সেই জায়গা থেকে একটা অসামঞ্জস্যতা থাকে, যেটা হয়তো ওদের সাথে সম্পর্কে গেলে এই জিনিসটা বুঝে আসে। এবং যেটা বললেন যে ওরা খুবই শ্যালো ইমোশনাল বন্ডিংয়ে থাকে এবং ভিতরে ঢুকতে চায় না, এরা অন্যকে একদমই বুঝতে পারে না, বা অন্যের পজিশনে গিয়ে ওরা খুবই বুঝতে চায় না, এবং ইমোশনালি খুবই ফাঁকা থাকে, এবং দায়িত্ব একদমই নিতে চায় না, সো ব্লেম করে অনেক বেশি। এবং যেটা আমার একটু অ্যাড করার জায়গা, সেটা হচ্ছে এদের ছোটোবেলাটা খুবই ভীষণভাবে
অসুবিধার মধ্যে দিয়ে তৈরি হয়। এই জন্য একটু যদি বলো অসুবিধাটা যদি একটু বুঝিয়ে বলো। দেখা যায় যে যখন মানে একটু পিউনিটিভ চাইল্ডহুড বলা হয় যে তারা পানিশমেন্ট ফেস করেছে আর কি। যেহেতু গিল্ট নাই, অপরাধবোধ অনুশোচনা এদের নাই, সো এই ধরনের ক্ষেত্রে যেটা দেখা যায় ওরা অনেক সময় কোনো অপরাধ না করে অনেক শাস্তি পায়। তো সেটার একটা ক্ষোভ তৈরি হতে পারে, যেটার কারণে পরবর্তীতে এই অনুশোচনা বোধটা ওদের থাকে না, আমি প্রাপ্য, তো ডিজার্ভ করো, তুমি এটা ডিজার্ভ করো। ওই কারণে পরবর্তীতে যখন ওরা অন্য কোনো লিডিং রোলে যায় বা অন্য বড় হয়ে অ্যাডাল্ট রোলে যাচ্ছে, তখন ওরা যে এই কাজটা করছে ওটার পিছনে এই যুক্তিটা দেয় যে এটা তোমার প্রাপ্য। তো একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টালি যদি দেখি সেটা আসছে। আর পামেলা লেভিনের একটা থিওরি আছে যে ডেভেলপমেন্টের উপর, তো সেই জায়গাটাতে দেখা যায় যে আমাদের যে অ্যাডাল্ট সেলফটা যখন ডেভেলপ করে 1.5 থেকে 3 বছর বয়সের মধ্যে, ওই বয়সটাতে হয়তো কোনো একটা অসুবিধা, এবং মোরালিটি যখন ডেভেলপ করে 3 থেকে 6 বয়সের মধ্যে, এই বয়সগুলোতে যদি বাবা মায়ের সাথে কোনো অসুবিধা থাকে বা যারা প্যারেন্টাল ফিগার আছে তারা যদি ওদেরকে ওই শাসনের জায়গাগুলোতে না আনতে পারে বা প্রপারলি প্যারেন্টিংটা করতে না পারে, তখন হয়তো এদের মোরালিটিতে ডেভেলপ হওয়ার জায়গাটাতে হয়তো ঘাটতি রয়ে যাচ্ছে, এবং সেই ঘাটতিটা হয়তো ওরা নিজেদের মধ্যে সোশ্যালি পূরণ করছে। এবং পরবর্তীতে যখন এটা ঠিক পরিষ্কার হলো না যায়, তুমি বলে যে অ্যাডাল্ট সেলফ যখন ডেভেলপ করে, এটা বুঝিনি। অ্যাডাল্ট সেলফ বলতে আমাদের যে চিন্তা করার ক্ষমতা যখন ডেভেলপ করছে, যে আমরা একদম একটা বাচ্চা যখন চিন্তা করতে শিখে, প্রথম যখন সে দেখে যে কলম থেকে কালি বের হচ্ছে, এটা কেন বের হচ্ছে, কিভাবে, এই কোয়েশ্চেনগুলো তৈরি হয়। সো আস্তে আস্তে মানে লজিক্যাল সেলফটা যখন তৈরি হচ্ছে, চিন্তার জায়গাগুলো যখন ডেভেলপ করছে, তো তখন ওদের কোনো না কোনো ডিপ্রাইভেশন থাকতেছে বা ঘাটতি থাকতেছে ওই স্টেজে 1.5 থেকে 3 বছর বয়সের মধ্যে বঞ্চনা থাকে, কোনো বঞ্চনা থাকতেছে। সো তখন হয়তো একটা প্রসেস কিভাবে তৈরি করছে, এটার পর এটা স্টেপ বাই স্টেপ ওই প্রসেসগুলো হয়তো ওরা গুলিয়ে ফেলে বা শিকা হয়ে ওঠে না, যার কারণে ওরা যখন পরবর্তীতে কোনো একটা বড় বিহেভিয়ার করতে আসছে বা আচরণ করতে আসে, তখন হয়তো নিজেদের মতো কনক্লুশন অ্যাড করে বা একদম একটার পর একটা জাম্প করে, মাঝখানে প্রসেসগুলো ঠিক সেখানেই আসলে সাধারণ মানুষ যারা জড়িত আছে, আশেপাশের মানুষ, ওদেরকে হয়তো অ্যাভয়েড করে যাচ্ছে, ওর কনক্লুশন পর্যন্ত জাম্প করছে। অ্যান্ড মাঝখানে যে আরও কিছু মানুষ হয়তো জড়িত আছে, সেই মানুষগুলোর কথা ভাবতে পারছে না, কারণ ও প্রসেস বা জড়িত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে কানেক্ট করতে পারছে না। সো ভিন্নভাবে যেটা বোঝার আমার যে জায়গাটা, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, ওদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটা খুবই ডিস্টার্বিং হওয়ার একটা, যদি ওদেরকে এই কেসগুলোকে স্টাডি করা যায় সেটা পাওয়া যায়, এবং সেটার কারণে ওদের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে। যেহেতু ব্যক্তিত্ব সিগমন্ড ফ্রয়েডের মতে 5+-2 এই বয়সটাতে 5 বছরের আশেপাশে গড়ে ওঠে, ওই সময় যদি কোনো পারিবারিক, সামাজিক, এনভায়রনমেন্টাল প্রেশার থাকে, তখন আসলে ওদের ব্যক্তিত্বে এই প্রেশার চাপটা পড়ে, এবং বিশেষ করে কোনো অপরাধ, যেহেতু বাচ্চারা তো বুঝে না, সো অবুঝ অবস্থায় যদি কোনো শাস্তি পায়, সেই শাস্তির জায়গাটা কিন্তু তাদের মনের উপর অনেক প্রভাব ফেলে, এবং পরবর্তীতে সেটা খুবই নেতিবাচকভাবে ওর ব্যক্তিত্বের মধ্যে চলে আসে, মানে মস্তিষ্কের উপরে ওটার প্রভাবটা থেকে যায়। হ্যাঁ, 1 মিনিটে যদি আরেকটু অ্যাড করো কিছু, আমাদের 1 মিনিট সময় আছে, বিরতিতে যাব পরে। এই যে এই ধরনের পার্সোনালিটি, এদের জন্য কিন্তু একটা চেকলিস্ট তৈরি করা হয়েছে রবার্ট হেয়ার, এবং রবার্ট হেয়ারের এই চেকলিস্টে উনি খুব চমৎকার একটা কথা বলেছেন। উনি বলছেন যে সাইকোপ্যাথরা হলো সামাজিক শিকারী, যারা মোহিত করে, কৌশলে চালাকি করে এবং নির্মমভাবে জীবনের মধ্য দিয়ে তাদের নিজেদের পথ তৈরি করে, অন্যের হৃদয় ভাঙে, প্রত্যাশা ভাঙে, অন্যের পকেট খালি করে দেয়, অন্যের শক্তি, বিবেক এবং অন্যের প্রতি অনুভূতির সম্পূর্ণ অভাবের কারণে তারা স্বার্থপরভাবে যা চায় তাই গ্রহণ করে এবং নিজেদের ইচ্ছামতো কাজ করে। সামান্যতম অপরাধবোধ বা অনুশোচনা ছাড়াই তারা সামাজিক নিয়ম এবং প্রত্যাশা লঙ্ঘন করে। কিন্তু ওরা ধরা পড়ে না, এবং সেটাই ভয়ের ব্যাপার। তারা ধরা পড়ছে তো নাই, উপরন্তু তারা অনেক সময় সামাজিকভাবে সম্মানিতও হয়। এক্স্যাক্টলি, মানে ধরা পড়ার জায়গাটাতে আর কি ওরা খুবই এক্সাইটমেন্টে থাকে এটা নিয়ে, এবং এটাতে খুবই আনন্দ পায় যে ওরা
চোর পুলিশ খেলার মতো, ওরা ওদেরকে কেউ ধরতে ধরতে পারবে না, এই বিলিফটা ওদের মধ্যে থাকে, যেহেতু ওই যে গ্র্যান্ডিউস বিলিফ, যেটা সবচেয়ে ওই সর্বসর্বা ওরকম মানে একটা নিজেকে একটু বড় ভাবা। হ্যাঁ, তো ওই জায়গা থেকে খুবই এক্সাইটমেন্ট ফিল করে। সেটাই খুবই মুশকিল আর কি, আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু আমরা টের পাচ্ছি না। আমার মনে হয় বিরতিতে চলে যায় না? হ্যাঁ, বিরতি থেকে ঘুরে আসি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতো ফিরে আসবো একটু পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে সাইকোপ্যাথিক পার্সোনালিটি। এটা এক ধরনের ব্যক্তিত্বের বৈকল্য, যেটা একটা ডিসঅর্ডারই বলা হয় আর কি, সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয় এটাকে। আমরা আমাদের মধ্যেও অনেকে আছি, আমরা এ ধরনের ব্যক্তিত্বের ছিটেফোঁটা আমাদের মধ্যে আছে, কিন্তু হয়তো প্রকটভাবে সবার মধ্যে নাও থাকতে পারে, বাট কিছু বৈশিষ্ট্য অনেকের মধ্যেই দেখা যায়। তো আমি যাচ্ছি আমার অতিথিদের কাছে। হ্যাঁ, একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে আসি তাহলে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। শিওর। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন আনম্যারিড ছেলে, তো আমার হচ্ছে কিছুদিন যাওয়ার পর মানে আমি হঠাৎ একটা মেয়েকে আমি দেখি, তাকে আমার ভাল লাগে, সেই মেয়েটাকেও আমার ভাল লাগে। তো আমরা এইভাবে 2-3 মাসের মতো আমরা কথা বলি, দেখা করি, আমাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হয়। তারপরে 3 মাস যাওয়ার পরে ওই মেয়ে আমাকে বলে যে সে আসলে ম্যারিড। হ্যাঁ, তো সে সংসারে, তার যে সংসার আছে সেই সংসারে হ্যাপি না। তো সে এজন্য আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে, এবং আমিও এইসব জানার পরে আমি যখন এই 2-3 মাসে তার প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে যাই, মানে আমি তাকে সব মিস করি, বা তার প্রতি আমার একটা আলাদা একটা সফট কর্নার তৈরি হয়। এই তার ম্যারিড কথাটা শোনার পরেও তার প্রতি আমার ভালোবাসা একটু কমে না, আমার আরো বেড়ে যায়। তো এখন এই অবস্থায় যখন আমি এই কথাগুলো অন্যদের সাথে শেয়ার করি, তারা আমাকে বলে যে এই বিবাহিত মেয়ের সাথে কেন সম্পর্ক করতেছিস, এটা তো ঠিক হবে না, ওই মেয়ে তো এই করতেছে, এইসব বলে। এখন এখান থেকে বের হওয়ার মতো আমার এখন কি করতে পারি, আমার এখান থেকে বের হওয়ার উপায় কি? এবং আমি তাকে কোনোভাবে ইগনোরও করতে পারতেছি না, মানে এই 2-3 মাসে তার প্রতি আমার যেই দুর্বলতা তৈরি হয়ে গেছে, আমি এখান থেকে বের হতে চাই। তো আমার এখন বের হওয়া কি উচিত হবে কিনা, বা আমার বের হওয়ার উপায় কি এই রিলেশন থেকে? আচ্ছা, উচিত হবে কিনা সেটা তো আসলে আমাদের পক্ষ থেকে বলা খুবই মুশকিল, কারণ আমরা তো ওইভাবে সিদ্ধান্ত দেই না এই অনুষ্ঠান থেকে। আর বয়সটা কত বললে? মেয়ের বয়স হচ্ছে 20, এবং মেয়েটার বিয়ে হয়েছিল মানে 16 বছর বয়সে। হ্যাঁ, মানে মেয়ের বয়স এখন 20, সে 16 বছর আগে, তো 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর আমার হচ্ছে 26। ওর কি সন্তান আছে কোনো মেয়েটির? না না। আচ্ছা, এবং বিয়েটা কি পরিবার থেকেই 16 বছর বয়সে যে বিয়ে হলো, এটা পরিবার থেকেই দেয়া হয়েছে? পরিবার থেকে এটা হচ্ছে যে মানে ওই পরিবার থেকে বিয়েটা হয়েছে এমন ভাবে জোর করে বিয়ে দেওয়ার মতো আর কি। আচ্ছা, মানে ওর মতামত ছিল না? হ্যাঁ, ওর মতামত ছিল না, এবং এখনো সেই বিয়ের রেজিস্ট্রি বা অন্য কোনো কিছুই এখনো ওইভাবে হয়নি। আচ্ছা, পরিচয়টা কিভাবে হয়েছিল প্রথম শুরুতে? পরিচয়টা হয়েছিল এমনি ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ওকে, এন্ড তোমার পরিবারে কে কে আছেন? মা আছে, বড় 2 ভাই আছে, তারা আলাদা, আর কেউ নেই। আচ্ছা, মা কি জানে ব্যাপারটা? আমার কেউ জানে না, মানে বিষয়টা হচ্ছে আমার 2-1 ক্লোজ বন্ধু বান্ধব 2-1 জানে, তাছাড়া আর কেউ জানে না। ওকে, আর এটাই কি তোমার প্রথম সম্পর্ক নাকি আগেও সম্পর্ক করেছো? এটা বলা যায় এটাই প্রথম আমার। এর আগে কারোর সাথে ভালোবাসার সম্পর্ক হয়নি? এইরকম হয়নি কখনো। আচ্ছা, এবং সম্পর্কটা বেশি দিনের না, তুমি বলছো যে কত, 3-4 মাস? এই 3-4 মাস। আচ্ছা, এবং তোমরা দেখা করেছো? হ্যাঁ, এই অনেকবার দেখা হয়েছে। আচ্ছা, এবং তোমরা কি অনেকটাই এগিয়ে গেছো সম্পর্কের দিক থেকে? না, ওই রকম না, এমনি দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে ঘোরা, টাইম পাস হয়েছে, তাছাড়া এর বাইরে আর কিছু হয়নি। মানে নিরিবিলিতে তোমরা? না না না, এই ধরনের সাক্ষাৎ করোনি এখনো। ওকে, সো তুমি বললে যে তুমি বেরিয়ে আসতে চাইছো, সেটা কি অন্যরা বলছে বলে, নাকি
তোমারও মনে হচ্ছে যে তুমি বেরিয়ে আসতে চাও? একটা সময় গিয়ে মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে এখান থেকে বেরিয়ে আসাই মানে ভালো হবে, কারণ যেহেতু সে অন্য একটা সংসারে আছে, ও আরেকজনের ইয়েতে আছে, সো সে ওইখানে আমার সাথে যখন কথা বলে তাদের মানে তাদের ওকে মানে যার সঙ্গে থাকে তাকে ফাঁকি দিয়ে বা তার থেকে আড়ালে গিয়ে সবসময় কথা বলার ট্রাই করে আমার সাথে। ও কি বলছে ও আনহ্যাপি ওর ম্যারেজে? হ্যাঁ, মানে আনহ্যাপি তার ফ্যামিলির ওই কারণে সে এখন বুঝতে পারতেছে সে আসলে হ্যাপি না, সে আসলে যেমনটা চায়। আবার তুই যার সঙ্গে বিয়েছে সে আবার তার থেকে বয়সে একটু বড়, অনেক বড়, অনেক তার মানে সাথে কত মেন্টালিটি নাকি ম্যাচ করে না। কত তফাৎ দুজনের বয়সের? এই তো 20, ও যার সাথে বিয়ে হয়েছে তার এরকম 28। আচ্ছা, তাহলে তো খুব বেশি বড় না। তুমি 26, ওই ভদ্রলোক সে যার সাথে বিয়ে হচ্ছে 28, তাই তো? হ্যাঁ এরকম। আচ্ছা, ওকে। কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন হয়তো তফাৎটা আরো বেশি ছিল, বাট ও বলছে যে ও হ্যাপি ফিল করে না ওখানে। হ্যাঁ, ওইখানে সে হ্যাপি ফিল করে না এবং কোনোভাবেই তাদের সাথে নাকি মেন্টালিটি ম্যাচ করে না কোনোভাবেই। তোমার প্রশ্নটা হচ্ছে যে আমি বেরিয়ে আসতে চাই, কিভাবে বেরোবো, সেটাই কি প্রশ্ন? জি জি। আচ্ছা, এবং বের হওয়া আমার উচিত হবে কি না। আচ্ছা, সেইটা তো আমরা আমাদের অনুষ্ঠান থেকে আমরা কখনো বলি না, আমরা এই ধরনের সিদ্ধান্ত দিতে পারি না। হ্যাঁ, আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা সাইকোথেরাপি প্রফেশনে, আমরা কাউকে সিদ্ধান্ত দিয়ে দিই না। তাহলে তো সবাই এসে আমাদেরকে জিজ্ঞেস করতো, আমরা বলে দিতাম তুমি বেরিয়ে আসো, উচিত হবে তোমার। তো উচিত অনুচিতটা এটা যারা আমাদের কাছে ক্লায়েন্টরা আসে তারাই সিদ্ধান্ত নেয়। আমরা সেশনের মধ্যে দিয়ে তাদেরকে তারা যেন সিদ্ধান্তের জায়গায় আসতে পারে সেইভাবে তাদেরকে আমরা সাহায্য করি, যেটা একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। হ্যাঁ, তো এত কিছু তো এখানে বলা যাবে না, কিন্তু তোমার প্রশ্নটা পেয়ে গেছি যে তুমি বেরিয়ে আসতে চাও, কিভাবে বেরোবো, এটা 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 একটা প্রশ্ন হিসেবে নিচ্ছি। আবার অনেকটা সময় গিয়ে মনে হয় যে আসলে মানে আমার মানে তার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে, আবার মাঝে মাঝে মনে হয় যে না থাক, এইভাবেই কন্টিনিউ থাকি। আচ্ছা, তুমি বোঝো কি করে যে তুমি দুর্বল হয়ে গেছো? মাঝে মাঝে মনে হয় যে কি করে বোঝো, মানে দুর্বলতার ব্যাপারটা কি করে বুঝতে পারো নিজের মধ্যে? যেমন কন্টিনিউ ফোনে কথা হয় বা কন্টিনিউ ভিডিও কলে কথা হয়, কন্টিনিউ ফোনে কথা হয়, মাঝে মাঝে এক সপ্তাহ দুই সপ্তাহ পর দেখা হয়। সারাক্ষণ কথা বলছো, তাই তো? হ্যাঁ, আবার মাঝে মাঝে যখন একদিন কথা হয় না বা এই কোনো দুই দিন কথা হয় না, তখন আবার মনে মনে হয় না আমি তো এখান থেকে বের হয়ে আসতে পারতেছি, তখন আবার খুব খারাপ লাগে। কথা বললে ভালো লাগে, কথা না বললে খুব খারাপ লাগে, এরকম আর কি। হ্যাঁ, মানে এটা অনেকটা ওই মাদকাসক্তির মতোই আর কি। হ্যাঁ, যখন আমরা মাদকটা নেওয়া বন্ধ করি তখন ব্রেনে যেমন মানে রিয়াকশন হয়, ঠিক একই রকম রিয়াকশন হয়। এই যে একদিন দুদিন কথা বলছো না, সেটা কি তোমার ইচ্ছেতেই তুমি চুপ থাকছো, মানে তুমি ইচ্ছে করে একটু কম কথা বলবে সিদ্ধান্ত নিচ্ছ বলেই কি এক দুদিন কথা বন্ধ থাকছে এরকম? আমি যখন সিদ্ধান্ত নেই এক দুই দিন কথা বলবো না, তখন আবার ফির সে ফোন দেয়, আমি কেন কথা বলি না, এই করি না। আবার মাঝে মাঝে মনে হয় নিজেই আবার ফির আমি মানে ও আবার ফির মাঝে মধ্যে কোনো ব্যস্ততা বা কোনো কারণে সে আবার কল করে না। মানে গ্যাপ হচ্ছে ওর কারণেও তোমার কারণেও, তাই তো? ওকে, বুঝতে পেরেছি। একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকলে করো। প্রশ্ন নেই? তোমার প্রশ্ন আছে? প্রথমবার যখন শুনেছেন যে ওর বিয়ে, উনি বিবাহিত, সো তখন আপনার রিয়াকশনটা বা আপনার কেমন লেগেছিল? প্রশ্নটা শুনেছো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। তুমি যখন জানতে পারলে ও বিবাহিত, আচ্ছা এর সাথে আমি একটা প্রশ্ন জুড়ে দেই, তুমি সম্পর্কের কতদিন পরে জানতে পেরেছো যে ও বিবাহিত? 3 মাস পরে সে নিজেই আমাকে বলছে একদিন। তার আগে জানতে না? না, তার আগে জানতাম না। ওকে, ওকে নিজে থেকে বলেছে নাকি তুমি তোমার কোনো? না, ও নিজে থেকেই বলছে যে আমার একটু কথা আছে, আমার একটু। আচ্ছা, তখন সে নিজে থেকে আমাকে। আর তোমার প্রশ্নটা কি ছিল? মানে কেমন লেগেছে এরপরে? এটা শোনার পরে তোমার কেমন লেগেছে 3 মাস পরে যখন তুমি জানতে পারলে? এটা আমাদের অতিথির প্রশ্ন, যে শোনার পরে তুমি কি অনুভব করেছো ভেতরে? এটা জানার পরে আমার তখন মানে এই 3 মাসে আমার তার প্রতি এতটাই দুর্বলতা আসছে যে সে যেই হোক বা যেমন অবস্থায় হোক তাকে আমার লাগবেই। জানার পরে ওকে ঠিক আছে, সমস্যা নেই, তুমি যদি এখান থেকে বের আসতে পারো, ওকে আমি রেডি, এইরকম। কিন্তু তোমার অনুভূতিটা জানতে চাইছে তো, যেটা তুমি বলছো? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটু খারাপ লাগছে প্রথমে, পরে যখন সে আরো অনেক কথা। খারাপ বলতে কি মিন করছো?
আমার কষ্ট খারাপ লেগেছে মানে? হ্যাঁ, কষ্ট লেগেছে, স্বাভাবিকভাবে একটু কষ্ট লাগার কথা, যেহেতু আমার প্রথম। তো আমার কষ্ট লাগছে, এটা কি হলো। পরে যখন সে অনেক ট্র্যাজেডির কথা বললো, তখন আবার ফিরে এই কষ্টটা মুহূর্তেই শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে তো তুমি, তাহলে আমি তোমাকে মেন্টালি সাপোর্ট দিতে চাই, বা আমি তোমার পাশে থাকতে চাই। আর কোনো প্রশ্ন? আরেকটা জায়গা হচ্ছে যে আপনার এমনিতে বন্ধু বান্ধব কেমন আছে বা ছিল জার্নিতে, এই 26 বছরের মধ্যে আপনার কেমন বন্ধু বান্ধব আছে এখন? আমার আমার বন্ধু বান্ধব অনেক ক্লোজ ফ্রেন্ড অনেকেই আছে। তো আমার ক্লোজ ফ্রেন্ড 2-1 জন জানে, আর বাদ বাকি আমার ফ্রেন্ড সার্কেল, আমার আশেপাশের পরিচিত বা ওর পরিচিত কেউ এই বিষয়গুলো জানে না। আচ্ছা ফ্রেন্ডসরা জানে শুধু। আচ্ছা, আপনার এমনিতে আপনারা ফ্যামিলিতে আপনার যে ভাই বোন আছেন ওখানে আপনার কত নাম্বার, আপনি কত নাম্বার সন্তান? আমি 3 নাম্বার। আমরা 3 ভাই, আমি 3 নাম্বার। আচ্ছা, 3 ভাইয়ের মধ্যে আপনি 3 নাম্বার। আপনার ফ্যামিলিতে আপনার কার সাথে ভালো সম্পর্ক ছিল বা? আমার ফ্যামিলিতে আমার মেজো ভাইয়ের সঙ্গেই ভালো সম্পর্ক। বাবা মায়ের মধ্যে? বাবা নাই, মা আছে। মার সাথে ওইরকম সম্পর্ক না, মানে ওইরকম কথাবার্তা কখনো বলা হয় না, বা ওইরকম ইয়ে না। তাহলে ছোটবেলায় বা আপনি যত আপনার জার্নিতে এমনিতে যখন কোনো প্রয়োজন হতো তাহলে কার কাছে যেতেন বা কিভাবে সেটা পুরো হতো? আমার ভাই আমাকে দিত, আর আমি ছোটবেলা থেকেই আমি ইন্ডিপেন্ডেন্ট। তো আমি ছোটবেলা থেকে নিজেই উপার্জন করতাম। তো না আমি না, নিজেই। শৈশবের কথা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, আমার মেজো ভাই, আমার সবকিছু আমার মেজো ভাই। আমার মেজো ভাইকে বললেই আমার মেজো ভাই আমার সবকিছু। কত ডিফারেন্স আপনাদের বয়সের? আমার মেজো ভাইয়ের সাথে আমার ডিস্টেন্স 12 বছর। 12 বছর। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা সমব্যথী হয়ে রইলাম তোমার সাথে আমাদের আলোচনা শোনো, কেমন? অনেক ধন্যবাদ আবারও তোমাকে। হ্যাঁ, তুমি বলতে চাও আগে? অনেকগুলো প্রশ্ন করেছো। জি, বিশ্বাসের জায়গা তো, সো সম্পর্ক তৈরি হয় যাকে আমরা ক্লোজলি পাই কাছে। সো উনি তো বললেন যে ওনার অনেক বন্ধু বান্ধব আছেন, বাট যেহেতু প্রথম সম্পর্ক এবং খুবই ক্লোজলি খুবই জড়িয়ে গেছেন এই সম্পর্কে, তো সেই জায়গাটাতে কোথাও না কোথাও একটা শূন্যতা দেখতে পাচ্ছিলাম আর কি। সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে উনি কার সাথে ক্লোজ, যেহেতু মাকে ওইভাবে পান নাই বলতেছেন। সো একটা থাকে না যে কেয়ারের হাঙ্গার। সো ওই জায়গাটাই যেহেতু এই মানুষটা আসলো এবং সেটাকে অ্যাড্রেস করলো, ওখানে একটা জায়গা তৈরি করে নিয়েছে ওই হাঙ্গারে, ওই শূন্যতার মধ্যে, এবং সেখানে অ্যাটাচমেন্টটা অনেক গভীর মনে হচ্ছে আর কি। যার কারণে এইরকম একটা কথা শোনার পরেও ওনার কোনো খুব একটা বেশি ইম্প্যাক্ট হয় নাই, এবং ওইটাতেই খুব বেশি ফোকাস। কারণ ওই ফাঁকা জায়গাটা তো আবার ফাঁকা হয়ে গেলে তো ওখানে একটা হাহাকারের মতো অবস্থা হবে। সো ওটাই আসলে খুবই রিলেটেবল লাগছে যে ওনার জায়গাটাতে ওই শূন্যতায় কেউ একজন এসে নাড়া দিয়েছে, এবং সেই জায়গাটাতে এখন সেই জায়গাটা আবার সরে যাওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। খুবই স্বাভাবিক, ওনার অনুভূতির জায়গাগুলো খুবই সিগনিফিকেন্ট। ও যে প্রশ্নটা করেছে যে আমি তো বেরিয়ে আসতে যদি চাই, আমি কিভাবে বেরিয়ে আসবো, সেরকম কোনো উত্তর আছে কি? খুবই কঠিন প্রশ্ন আর কি, কারণ উনি এখনো শিওর না যে বেরিয়ে আসতে চান কিনা, ওনার বেরিয়ে আসা উচিত কিনা। কারণ ওই যে জায়গাটা, একটা জায়গায় উনি একটা আশ্রয় পেয়েছেন যেখানে একটা ফেমিনিন টাচ, যেটা মায়ের ক্ষেত্রে ছেলেরা মায়ের কাছে পায়, বোনের কাছে পায়। তো ওখানে এই যে প্রথম নারী মনে হচ্ছে আর কি ওনার জীবনে। সো ওই জায়গাটাতে তো একটা বিশাল জায়গা তৈরি করেছে। সো কঠিন লাগছে আর কি ওই জায়গাটাতে, সময়ও লাগবে হয়তো, বাট আগে একটু শিওর হওয়াটা জরুরি না যে কি কারণে আমি আসলে বের হবো এখান থেকে। হ্যাঁ, মানে একটা প্রশ্ন অবশ্য আমরা করিনি, করলে ভালো হতো যে মেয়েটি তো বলছে ও হ্যাপি না, ও কি ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবে কিনা, আর ওকে যদি ডিভোর্স দিয়ে বিয়ে করে তাহলে ওর পরিবার সেটা মানবে কিনা। এই প্রশ্নটা করলে খুব ভালো হতো। কারণ হয় না যে মেয়েটি বলছে ও হ্যাপি না, মেয়েটির বয়স কিন্তু খুব বেশি না, শি ইজ 20 অ্যান্ড যে ফোন করেছে ও 26। কাজেই সেদিক থেকে বয়সের ব্যবধানটা ওরকম অসুবিধাজনক না। কিন্তু যদি পরিবারকেও মানে সেটা নিয়ে কনভিন্স করতে পারবে কিনা একটা প্রশ্ন। আরেকটা আমি জানি না, ও শুনছে তো ওই জন্য প্রশ্নগুলো ওর মানে শুনলে হয়তো এখান থেকে মানে আমাদের ও চিন্তা করবে। আরেকটা হচ্ছে যে ও কি মেয়েটি যদি ওকে বিয়ে করতে চায় তাহলে ওকে ওর হাজবেন্ডকে ডিভোর্স করে ওকে বিয়ে করবে কিনা, করলে ওর পরিবার সেটা কেমন করে নেবে সেটা ও ভাবতে পারে আর কি। সঞ্জিতা?
যেটা বলছিলেন উনি, সেটা হাজবেন্ডের সাথে লিগালি কিন্তু পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কিন্তু কাগজপত্র হয়নি। কাজে লিগাল ডিভোর্সের ব্যাপারটা বোধহয় এখানে কাগজে কলমে নাই। মানে এখানে কোনো লিগ্যাল বিয়ে হয়নি, তাই বলছেন? হ্যাঁ, মানে মেয়েটির কাগজে কলমে বিয়ে হয়নি, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। 16 পারিবারিক বছর, ভাবে আবার বিয়ে হয় কেমন করে? 16 বছরে মেয়েটার বিয়ে হয়েছে, কিন্তু বলছিল যে কাগজপত্র হয়নি এখনো ফর্মাল। মানে এটা কেমন কথা হলো, তাই না? মানে এটা তো বিয়ে না, তাহলে তো সেটা এটা বিয়ে না। ম্যারেজ কিনা, দ্যাটস দ্য হ্যাঁ, কোশ্চেন। কারণ বিয়ে তো একটা সোশ্যাল ডকুমেন্টেশন, শুধু এবং পারিবারিক ভাবে তো কোনো বিয়ে হয় না। এক্স্যাক্টলি, দেয়ার হ্যাজ টু বি আ পেপার। দেয়ার হ্যাজ টু বি আ পেপার। এই জায়গা থেকে দুটো জায়গা, একটা হচ্ছে পরিচয়টা অনলাইনে হয়েছে। তো একটা গবেষণা সমীক্ষা বলছে যে অনলাইনে যে এই ধরনের সম্পর্কগুলো তৈরি হয়, এগুলোকে দুটো ভাগে ভাগ করছে। একটা শর্ট টার্ম, 6 মাসের মধ্যে এগুলো কন্টিনিউ হয়, ভেঙে যায়। আর একটা হচ্ছে লং টার্ম, যেটা 2 বছরের মধ্যে পিকে উঠে আবার শেষ হয়ে যায়। সময়টা যেহেতু 3 মাস পরে এসে জেনেছে, আমরা ধরে নিচ্ছি প্রথম 6 মাসের এইটুকু স্প্যান শর্ট টার্ম স্প্যানের মধ্যেই আছে। কাজে যেটা আমরা বলি অ্যাসিড টেস্ট বা সময়ের দ্বারা টেস্টেড হয়নি সম্পর্কটা। আচ্ছা, এটার কি কোনো ভিত্তি আছে যে 6 মাস পরে ওটা, মানে 2 বছরের মাথায় গিয়ে ওটা আবার নিচের দিকে নেমে যায়? এটার কোনো ব্রেইনের কোনো কেমিক্যালের সাথে এটার কোনো সম্পর্ক আছে? এন্ডরফিনের সাথে একটা সম্পর্ক আছে, যে যখন আমাদের ইন্টিমেট এই ধরনের রিলেশনশিপগুলো হয়, তখন আমাদের এন্ডরফিন হরমোনটা প্রথম 6 মাসে বাড়ে, শুট আপ করে, তারপর গ্র্যাজুয়ালি নামতে নামতে 2 বছরে যায়। এটার একটা বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন আছে, এটা একটা জায়গা। তো এটা বোধহয় শর্ট টার্মের মধ্যেই এখনো আছে, এবং এর মধ্যেই কিন্তু ওর মনে প্রশ্ন হওয়া শুরু হয়েছে। সে বলছে ম্যারেজ শোনার পরও ভালোবাসা কমে না। এই শব্দটা সে উচ্চারণ করছিল, যে ভালোবাসা কমে না, কিন্তু ভালোবাসা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল এর মধ্যেই, না হলে তো সে ফোনটা করতো না। এটা একটা জায়গা। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে তার যে এথিক্যাল ডাইলেমাতে চলছে, যে কনফিউশনটা, এটা কি আসলে নৈতিকতার যে জায়গাটা, এটা কি আসলে তার নিজের কনফিউশন, নাকি তাকে তার ওই যে ক্লোজ বন্ধুরা যেটা তার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে সেই জায়গাটা, সেটাও বোধহয় তার একটু খেয়াল করা দরকার। আরেকটা গবেষণার কথা বলছে, যেটা এখানে খুব মিলে, সেটা হচ্ছে 20-এর দশকে যদি বিয়ে বা প্রেম বা সম্পর্কে জড়িয়ে পড়ে 29 পর্যন্ত, এর মধ্যে এইগুলো নাকি ভবিষ্যতে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ে ভেঙে যাওয়ার জন্য আর্লি এজ রিলেশনশিপ নাকি একটা রোল প্লে করে, কারণ তখন দুইজনই ম্যাচিওর না। 16 বছরের মেয়ে, তার 20 বছর সময় লাগলো দ্বিতীয় আরেকটা সম্পর্কে জড়াতে। এই মেয়ের সামনে এখনো 9 বছর, ছেলেটাও 26 বছর। ওরা দুজন আসলে কি সম্পর্কটাকে হ্যান্ডেল করার জন্য ম্যাচিওর কিনা? তাহলে এখন প্রশ্ন যেটা ছিল যে আমি এখন কি করব, সেটা সে বোধহয় নিজেকেই একটু ভাবতে পারে, একদম কাগজ কলম নিয়েও বোধহয় ভাবতে পারে, যে আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে। এবং সেই সময়টা আমি কি এই মেয়েটাকে আমার পাশে চাই কিনা, এই মানুষটাকে চাই কিনা। কারণ সময়ের সাথে সাথে সম্পর্কের দাবি তো বদলায়, সম্পর্ক থেকে চাহিদাও বদলায়। সেই জায়গাটা আমি জানি না সঞ্জিদা, আমারও একটা প্রশ্ন কাজ করছে। ফিউচার প্রজেকশন করাটা, আমরা বলি ঠিকই যে তুমি আসলে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও। আমরা যেহেতু খুব ফিউচার প্রজেকশন করে আমাদের ব্রেনটাকে স্টর্ম করা হয় না, তো আমাদের লেখাপড়ার মধ্যে নেই, পারিবারিক চর্চার মধ্যে নেই। তো আমি ঠিক 2 বছর পরে কোথায় দেখতে চাই বা 4 বছর পরে কোথায় দেখতে চাই, আমাদের জনগোষ্ঠী একটু মানে একটু কেমন যেন মানে স্পেল বাউন্ড হয়ে যায়, মানে একটু হয় না যে থতমত খেয়ে যায়, যে আসলে কি মানে ওইরকম করে ফিউচার প্রজেকশন তো কখনো করিনি, বা হয় না যে আমি এরপরে আমার জীবনটা কেমন হবে। তো একটু বোধহয় আমাদের যেহেতু মানে আমাদের ভাবতে শেখানো হয় না, তো মানে আমাদের এডুকেশন সিস্টেমটা আমাদেরকে ভাবতে শেখায় না, আমাদের প্যারেন্টিং যে স্টাইলটা, এখানেও আমাদেরকে ভাবতে শেখায় না। আমাদেরকে সব ভাবনাগুলোকে রুদ্ধ করে দিয়ে, মানে ভাবনাগুলো, বড়দের ভাবনাগুলো আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়। তো ভাবার যে একটা দ্বার প্রশস্ত হওয়া, বা ভাবার যে একটা মানে হয় না একটা প্রয়াস করা বা একটা চর্চা করা, সেটা ভীষণভাবে কিন্তু আমি দেখেছি মিসিং পাওয়া যায়। ভাবতে পারি না আমরা কালকে কি করব, সেটা নিয়েও কিন্তু আমাদের বেশ অনেক মানে দোনমনা কাজ করে, দোনমনা হয়ে যায় আমরা। তো যাই হোক, তুমি যেটা বলেছো ওটা ভাবতে পারে তোমার, আমি জাস্ট কথার মাঝখানে একটু
ইন্টারাপ্ট করছি এখানে একটা হচ্ছে যে যেই বন্ধুরা আজকে বলছেন যে তুমি এরকম একটা বিবাহিত মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছ, এরাই যদি ভবিষ্যতে এই সম্পর্কটাকে নিয়ে তার দিকে আঙ্গুল তুলে, অন্তত নিজের সাথে নিজের চোখে আয়না ধরে এইটুকু কি সে বুঝতে পারে কিনা যে আমি তখন তাকে প্রোটেক্ট করতে পারবো, আমি তখন এই কথাগুলো আমার গায়ে লাগাবো না। আর সবচেয়ে আগে পরিবারও মেনে নেবে কি না, পরিবারও এটা মেনে ওকেই নেবে ভাবতে কিনা। হবে। এটা আসলে ওর হ্যাঁ। জন্য তো আমরা ভেবে দিতে পারছি ভেবে না, দিতে ভালো করে পারছি না। ভেবে দেখে পরিবার সমাজ এইগুলো চিন্তা করে ও যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে খুব ভালো হয় আর কি। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আমার পারিবারিক বিষয় নিয়ে। সেটা Sure. হলো যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি, কিন্তু আমার ব্যবসা আগে যেরকম ইনকাম ছিল এখন তেমন ইনকাম নেই। ওকে। কিন্তু আমার আগে যে পরিমাণ খরচ ছিল কিন্তু তার চেয়ে খরচ এখন বেশি। আচ্ছা। কিন্তু আমার পরিবার সেটা মানতে চাচ্ছে না। ঠিক আছে, এ বিষয়ে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম। পরিবার মানতে চাইছে না মানে আরেকটু ওই জায়গাটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। সরি, মানে খরচটা এখন আগের মতো খরচ তো বেড়েছে তাই তো, পরিবার বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খরচটা আগের চেয়ে বেড়ে গেছে, ইনকাম সোর্স এখন আগের চেয়ে আরো কম, কিন্তু সেটা আমি নিজেও এটা কোনোভাবে কভার করতে পারতেছি না, আমার ফ্যামিলিও সেটা মানে মানতে পারতেছে না। তো প্রতিনিয়ত এটা নিয়ে তার সাথে আমার সাথে তর্ক বিতর্ক হয়। মানে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হচ্ছে? এই যে আমি খরচটা আগের মতো ওইভাবে বহন করতে পারি না। না, স্ত্রীর সাথে মানে পরিবারে যে মানে স্ত্রী স্ত্রী মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সাথে তর্ক বিতর্ক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। কতজন আছেন সদস্য পরিবারে? 4 জন। দুজন সন্তান? জি জি। কত বড় ওরা? একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 6 বছর। আচ্ছা। আর বিয়ের বয়স কত? বিয়ের বয়স 11 বছর। আচ্ছা, ওকে। তাহলে মানে যেটা হচ্ছে যে ইনকামটা বাড়েনি কিন্তু পরিবারের সদস্য বেড়েছে, তাই কি? জি জি জি। ইনকাম কি কমে গেছে শুনলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনকাম কমে গেছে। জি। এটা কি ব্যবসার কারণে নাকি? না, ব্যবসায়িক মন্দার কারণে। ব্যবসায়িক, তাই তো, মানে মানে এটা ব্যবসা আর কি, তাই না? জি পেশাটা ব্যবসা। জি যেহেতু ব্যবসাটা ঠিক মতো আগের মতো চালানো যাচ্ছে না, যার জন্য সংসারে একটু টানাটানি হয়ে যাচ্ছে, জি তাই তো? এবং সেখান থেকে যে সহধর্মিণী আছেন উনি মানে কষ্ট পাচ্ছেন এবং একটু রাগারাগি করছেন, এরকম? হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, ওকে। তাহলে প্রশ্নটা কি আমাদের কাছে? আসসালামু আলাইকুম। প্রশ্নটা কি আমাদের কাছে? হ্যালো, একটু আরেকবার চেষ্টা করতে হবে, আমরা প্রশ্ন করতে পারিনি। হ্যাঁ, প্রশ্নটা শুনতেও পারিনি, একটু আরেকবার কানেক্ট করতে হবে, কেমন কষ্ট করে। ওকে, সো আচ্ছা ঠিক আছে, কানেক্ট করলে ভালো। সঞ্জিতা কিছু বলতে চাইছো যতটুকু শুনেছো? মোটামুটি এই চিত্রটা কিন্তু এখন বাংলাদেশে একটা কমন, খুবই খুবই common একটা পরিচিত চিত্র। একটা, হ্যাঁ, অনেকেরই ইনকাম কমে গেছে যারা ব্যবসায়ী গোষ্ঠীর আছে। হ্যাঁ। এবং এটা 2025 করোনার পরে একবার বিশাল একটা ধাক্কা হলো। শহর থেকে অনেকেই আমাদের মধ্যবিত্তরা নিম্নবিত্তে পরিণত হয়ে গেলেন, শহর থেকে গ্রামে চলে গেলেন। ঠিক এখানেও ঠিক সেরকমই ইনকাম বাড়েনি, কিন্তু 6 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা মানে বাচ্চাদের স্কুলেরও একটা খরচ আছে। এবং খুব স্বাভাবিকভাবেই অর্থ যখন থাকে না, ওই যে একটা সিনেমায় কথা ছিল না যে অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়, এরকম একটা এটা ব্যাপার। একটা কবিতাও আছে তো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, সুকান্তের। সুকান্তের। তো সেই জায়গা থেকে এরকম পরিস্থিতি বোধহয় এখন চলবে, আমরা যেটুকু ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি। সেক্ষেত্রে একদিকে যদি ইনকাম কমতে থাকে, বিকল্প কোনোভাবে ইনকাম বাড়ানোর উপায় আছে কিনা, এবং সেখানে ভদ্রলোক নিশ্চয়ই তার মতন চেষ্টা করেছেন, স্ত্রীর কোনো কিছু আলাদা দক্ষতা আছে কিনা,
এটা একটু ভাবার জায়গাটা থাকতে পারে। মানে স্ত্রীও কিছু অল্প বিস্তর আর্ন করতে পারেন অল্প বিস্তর আর্ন করতে পারেন কিনা, ওনারা কোথায় থাকেন সেটা আমরা জানি না, কিন্তু অনেক সময় গ্রামে যেটা হতো যে বাইরে একটু শাকসবজি লাগানো, একটু হাঁস মুরগি পালা, শহরে হলে হয়তো সেটা সম্ভব না, কিন্তু সেলাই বা রান্না, এখন তো অনলাইন পেজেও অনেকে অনেক কিছু করে, ছোট কোনো একটা স্কিল, এটা একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে সরকারের কিন্তু কিছু ট্রেনিং আছে, কুটির শিল্প জাতীয় ট্রেনিংগুলো অনলাইনে খুঁজলে পাওয়া যায়, সেখানেও কিন্তু ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের কাজ হয়, যে কাজগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না মনে করি, কারণ আমাদের তো সবার চিন্তা থাকে যে একটা চাকরি করব, একটা চেয়ার টেবিল থাকবে, একটা অফিস থাকবে, একটা অফিস থাকবে, না হলে আবার কি হয়ে গেল, চাকরি হলো না, না হলে চাকরি হলো না। তো কিন্তু এখন তো শহরে থাকলেও ছোটখাটো অনেক রকম অনেক কিছু করা যায়, এবং সেটার একটা সুবিধা আছে, কারণ বড় জিনিস পড়ে গেলে ধপ করে পড়ে যায়, ছোট জিনিস হলে কিন্তু অত উপর থেকে পড়ে না, ব্যথাটাও অত লাগে না। তো উনি যদি ছোট করে কিছু একটা শুরু করতে পারে, আর ঢাকা শহরে বা যে কোনো শহরেই মেয়েরা তো এখন ভালোই কাজ করেন, এবং বাচ্চা দুটোকে সময় দিয়ে ওনার সাথে, এবং বাচ্চারা একটু বড় তো হয়েছে এখন, হ্যাঁ, 6 বছর 6 আর 9 তো মোটামুটি ঝরঝরে হয়েছে, উনি একটু সময় দিতেই পারেন। ওনার কোন জায়গাটা পছন্দ, এভাবে কি একটু শুরু করা যায় কিনা? মানে তুমি বলছো স্ত্রীও যদি একটু উপার্জনের কোনো পথ খুঁজে বের করেন, স্বামীরও সহযোগিতা লাগবে সেখানটাতে। ওনার অবস্থানটা আসলে খুবই রিলেটেবল অবস্থান আর কি, যে ম্যাম যেটা বলছিলেন, যে কিন্তু একটা হচ্ছে যে ওনার নিজের ইনকাম কমে গেছে, এটাতে উনি কেমন ফিল করছেন, অ্যাট দ্য সেম টাইম আবার ফ্যামিলির একটা প্রেশার পড়তেছে, সো ওনার উপর ডাবল প্রেশার পড়তেছে। ওটা একজন কর্তা হিসেবে, পারিবারিক আর্থিক কর্তা হিসেবে এটা কিন্তু খুবই রিলেট করা যায় যে ওনার উপর প্রেশারটা কীরকম পড়তেছে। তো যখন অনেক প্রেশার পড়ে তখন নতুন কাজ শুরু করার ব্যাপারে মানে দূরত্বটা অনেক তৈরি হয়ে যায় আর কি, উঠে দাঁড়িয়ে আবার কিছু একটা করবে কিনা, সেই জন্য একটু আগে সেটেল হওয়াটা খুবই জরুরি মনে হয় আমার কাছে। একটা হচ্ছে যে মানে এটা পরিষ্কার হয়নি, মানে সেটেল বলতে উনি কত অবস্থানে আছেন কিনা, মানসিকভাবে কত অবস্থানে আছেন কিনা, সেটা যদি হয় সেখান থেকে উঠে দাঁড়ানোর সবচেয়ে বেস্ট উপায় হবে হচ্ছে ওনার স্ত্রীর সাথে আসলে কোলাকুলি জিনিসটা ডিসকাশন আসতে পারে কিনা। তো যদি সিচুয়েশনটা ওনার সাথে সামনাসামনি থাকে তারপর ওনারা ছোটোখাটো করে আগাতে পারে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হচ্ছে অনেক সময় অনেক কাজ ওখান থেকে একদম আমার ইনকাম 50,000 ধরলাম, তো ওনার দরকার হবে হচ্ছে 80,000-এ যাওয়া। সো একসাথে 80,000 দেখলে অনেক বড় দেখা যায়, 50 থেকে কিন্তু সেটা 30। সো 50 থেকে যদি 5ও বাড়ে তাহলে কিন্তু দূরত্ব কমে যাচ্ছে, সেই 5,000 টাকাও কিন্তু অনেক সেখানে নতুন করে জায়গা তৈরি করবে। সো যেমন সঞ্জিতা বললো স্ত্রীও যদি ছোট করে কিছু অ্যাড করতে পারেন। সো কিন্তু আমি যদি এক লাফে ওই যে 50 থেকে 100-তে যেতে চাই তখন কিন্তু অনেক বড় মনে হবে। তো এই জন্য কাছাকাছি জায়গাগুলো দিয়ে চেষ্টা করা যেতে পারে, এগ্রি করছি ওই জায়গাটাতে। এট দ্য সেম টাইম নিজের যত্নের জায়গাটা খুবই ফিল হচ্ছিল আর কি, যে একটা হচ্ছে ওনার উপর ওনার বিজনেস কমে গেছে, এটা একটা বড় প্রেশার হতে পারে। সেকেন্ড হচ্ছে ফ্যামিলির প্রেশারটা তো আছেই। তো ওই দুই জায়গাটাতে যদি সাপোর্টের জায়গাগুলো আসলে কি আছে সেটা খুঁজে দেখা যেতে পারে আর কি। সেখানে যেহেতু ফ্যামিলি ম্যান, সো ফ্যামিলি তো সাপোর্ট, তো সেটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। একটা ম্যাম যেটা বললেন যে ফ্যামিলিটা আমি বুঝিনি, ম্যাম যেটা বললেন যে স্ত্রীকে ইনভলভ করা যায় কিনা, আমার জায়গাটা হচ্ছে যে মানসিকভাবে স্ত্রীর জায়গাটাকে ইনভলভ করে, মানে খোলাখুলি কথা বলার জায়গাটাতে স্ত্রী ওখানে কি হেল্প করতে পারে ওনাকে মনোবল বাড়ানোর ব্যাপারে। হ্যাঁ, আমরা আসলে ফোনটা কেটে যাওয়াতে প্রশ্নগুলো করতে পারিনি। হ্যাঁ, তো ওই জায়গাটা মনে হচ্ছিল আর কি যে আমারও, আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন খুবই খারাপ মানে খুবই টায়ার্ড হয়ে বাসায় যাই, তো আমার স্ত্রী যদি আমাকে একটু ধরে টাচ করে আগিয়ে দেয় কিছু, বা একটু কোনো ধরনের কমপ্লেন ছাড়া কথা বলে না, আমার খুবই ফ্রেশ হতে খুবই টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যে আমি ফ্রেশ হয়ে আমি বাচ্চার টেক কেয়ার করতে পারতেছি। বাট যদি শুরুই হয় যে এরকম এতক্ষণ দেরি হলো কেন, কোনো একটা অভিযোগ আসলো, এটা আনো নাই কেন, এই ধরনের ব্যাপার যখন হয় তখন কিন্তু জিনিসটা ডাবল লেয়ারে টায়ার্ডনেস বাড়ে, তখন মেজাজ একদমই মেজাজের জায়গা থাকবে না, তখন বায়োলজি ইম্প্যাক্ট ফেলবে আর কি অনেক বেশি। তো ওটাই আর কি, যে সাপোর্টের জায়গাটা কি কি আছে সেটা একটু খুঁজে দেখার যেতে পারে আর কি, উনি চেষ্টা করে দেখতে পারেন। পাশাপাশি কোনো বিশ্বস্ত বন্ধু থাকলে সেই জায়গাটাতে তার সাথে কথা বলতে পারেন। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি।
জি, আমি আমার বয়স 38। আচ্ছা, আমার ওয়াইফের বয়স হচ্ছে 32। ওকে, আমাদের বিবাহের বয়স হচ্ছে আজকে 12 ইয়ার, 12 12 ইয়ার্স। বছর। আচ্ছা, আমি একজন ব্যবসায়ী। হুম, আমার হচ্ছে একটা মেয়ে 11 বছর বয়স, হুম, আর আমার একটা ছেলে 6 বছর। আচ্ছা, আমার বিয়ের 3 বছর বয়সেই আমি যেখানে থাকতাম ওখানে মানে অন্য একজন নারীর সাথে আমার একটা রিলেশন হয়। আচ্ছা, প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল, মাঝে মধ্যে ফোনে কথা হইতো, আমরা একই বাড়িতে থাকতাম। একই আরো বিল্ডিং এ? জি, একই বিল্ডিং এ থাকতাম। জি, তার একটা ছেলে ছিল 6 বছর বয়স। তার হাজবেন্ড একজন চাকরিজীবী ছিল। আচ্ছা, আমার আসলে মানে আমি যেহেতু তখন আমার ফ্যামিলি, তখন আমার ছেলে ছিল না, শুধু আমার মেয়ে ছিল। হুম, হুম, মেয়েটা তখন হচ্ছে 2 বছর বয়স। আমার ওয়াইফ আমার মেয়েটাকে নিয়ে গ্রামে থাকতো। আচ্ছা, আমার এই একাকিত্বের সুযোগে আমি আসলে ওনার সাথে কথা বলি। একটা সময় রিলেশনটা খুব ভালো বিস্তার হয়, তখন রিলেশনটা একটা ভালো পর্যায়ে চলে যায়। অ্যাকচুয়ালি এটা অনেক অনেক গভীরে চলে যায় আর কি। হুম। অনেক গভীর বলতে কি আমরা শারীরিক সম্পর্ক বুঝি? জি জি আচ্ছা, সেটা বলে ফেললেই ভালো হয়, কেমন? জি জি। তারপরে হচ্ছে এক পর্যায়ে সে আমাকে বলে মানে আমরা বিয়ে করে ফেলি, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দেবো, আমি তোমাকে বিয়ে করে ফেলি। আমি বললাম, আমি আসলে প্রথমে বিষয়টাকে সহজভাবে নিতে পারতেছিলাম না, কিন্তু এক পর্যায়ে সে আসলে তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্সে হয়ে যায়। এই ঘটনা যখন জানাজানি হয়ে যায়, হুম। ফ্যামিলিগতভাবে অনেকগুলো ঝামেলা হওয়ার কারণে তার হাজবেন্ড জানতে পারেন? জি জি আচ্ছা, জানার পরে ওনার হাজবেন্ড divorce কিভাবে জানতে পারলেন? মানে ওনার ফোনে বিভিন্ন ভাবে দেখে আচ্ছা, বা- সন্দেহ হয়েছিল, তারপরে- তারপরে উনি জি, সার্চ করে পেয়েছেন। হুম, জি, তখন তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার এক পর্যায়ে সে বিভিন্নভাবে আমাকে ফোন করে এবং এবং সে তার মার সাথে থাকে, তার আচ্ছা। ফ্যামিলিতে। মানে এর মধ্যে দিয়ে আমার ফ্যামিলিতে বিষয়টা জানাজানি হয় এবং আমার ফ্যামিলিগতভাবে আমার উপর অনেক প্রেশার হয়, অনেক সেই। ঝামেলা হয়। আমার স্ত্রী বিষয়টা নিয়ে খুবই উত্তেজনা ফিল করে। এর মধ্যে দিয়ে আমার আবার ছেলে হয়, ও, তৃতীয় বাচ্চা হলো? আমার দ্বিতীয় বাচ্চা হয়, দ্বিতীয় বাচ্চা। তারপরে মানে অনেকগুলো বছর এর মধ্যে আবার কেটে যায়, তখন জি দ্বিতীয় বাচ্চা হয়। দ্বিতীয়, হুম, জি, এরপরে হচ্ছে আসলে এর মধ্যে দিয়ে তার সাথে আমার মাঝে মধ্যে ফোনে কথা হয়, যোগাযোগ হয়, কিন্তু ওভাবে আসলে দেখা হয় না, কারণ আমি ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে আসি। হুম, হুম, একটা পর্যায়ে আমার কাছে মানে সে অনেক কষ্ট হচ্ছিল, একাকিত্ব ফিল করতেছিল এবং একজন সে নারী এভাবে মানে খুব অল্প বয়সের নারী এভাবে একা থাকা, বিভিন্ন লোক তাকে ডিস্টার্ব করা এবং আর্থিকগতভাবে তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। সে সবসময় আমার কাছে এই কষ্টগুলো শেয়ার করতো। হুম, হুম, তখন আমার কাছেও কেমন জানি এগুলো নিয়ে একটা অপরাধ বোধ মনে হয়, যে যেহেতু আমার সাথে রিলেশনের কারণে তার আজকে এই অবস্থা। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে আমি আসলে আমার ফ্যামিলির কাউকে না জানিয়ে আমি তাকে বিয়ে করি। আচ্ছা, বিয়ে করে আমি তাকে আলাদা একটা বাসায় রাখি। তখনও আমার আমার 2 বাচ্চা এবং আমার ওয়াইফ তারা গ্রামেই থাকতো। হুম, একটা পর্যায়ে হচ্ছে আসলে এই বিষয়টা আমার ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়। হুম, এখন আসলে এখানে তো অনেক কথা, এর মধ্যে দিয়ে আসলে আমার ফ্যামিলি এখন আমার সাথেই থাকে। হুম, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ আমার সাথে থাকে। আমরা এখনো যৌথ পরিবার। হুম, আমার ভাই আমার সাথে থাকে, আমরা 2 ভাই একসাথে ব্যবসা করি। হুম, আমি ওকে আলাদা একটা বাসায় রাখছি, ওখানে আমার কোনো ছেলে মেয়ে হয় নাই। আসলে ওখানে? এখন আমার কোনো ছেলে আচ্ছা, মেয়ে ওর হয়নি। সঙ্গে বিয়ে করার পরে ওর কোনো ছেলে মেয়ে হয়নি? জি, কোনো ছেলে মেয়ে হয়নি। হুম। তারপর কিন্তু ওর হচ্ছে একটা এখন সন্তান তো ছিল। ওই ওই সন্তানটা ওই ওর আগের হাজবেন্ড আগের হাজবেন্ডের কাছে রয়ে গেছে, ও একাই জি। আছে? আচ্ছা, হ্যাঁ, ও একাই আছে। একা থাকার কারণে আমি তাকে বিয়ে করেছিলাম, আচ্ছা, মানে তার কষ্টে। হুম, এখন এই পর্যায়ে এসে আমার বউ, আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার অন্যান্য সবাই বিষয়টা জানার পরে
মাঝখানে আসলে আমার ওয়াইফকে ম্যানেজ করে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে আমি আমার সেকেন্ড ওয়াইফকে আমার নিজের বাসায় নিয়ে আসলাম। আচ্ছা। আনার পরে তাকে আলাদা একটা রুমে রাখি এবং আমি মানে সব সময় খুব ভালোই চলতেছিল, কিন্তু একটা পর্যায়ে আসলে মনে হচ্ছিল অনেক বেশি জটিলতা এখানে, অনেক সমস্যা, পারস্পরিক অনেক ভুল বোঝাবুঝি, অনেক ঝামেলা। তখন আসলে সে আবার এখান থেকে চলে যায়, সে এখন আলাদা বাসায় থাকে। আর আমার আসলে কিছুক্ষণ আগে যে ভাই প্রশ্নটা করলেন যে আসলে ব্যবসায় আসলে আগের পরিস্থিতিটা এখন আর নেই, মানে এখন আর আগের মতো লাভ হয় না, কিন্তু খরচ এখন অনেক দ্বিগুণ। আমার মেয়ে এখন স্কুলে পড়ে, ছেলে স্কুলে পড়ে, পারিবারিক খরচ সবকিছু মিলিয়ে মানে আরেকজন সন্তানও তো অ্যাড হয়েছে, তাই তো? জি 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 সেক্ষেত্রে আসলে আগের মতো ইনকামের অবস্থা নেই। আমি আসলে এই যে কষ্টগুলো, মানে আমার যে ব্যবসায়িক ভাবে আর্থিকভাবে কষ্ট, আমার এই দুই জায়গায় যে দুটো ফ্যামিলি, এবং কোনো কিছুকে আসলে কাউকে বোঝাতে পারছি না। আমি আমার মাকে বোঝাতে পারছি না, ভাই বোনদেরকে বোঝাতে পারছি না, আমার আমার বড় যে স্ত্রী, আমার ছেলে মেয়ে, কাউকে আমি আমার কষ্টগুলো বোঝাতে পারছি না। আমি ভিতরে আমার মানে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে 24টা ঘন্টা আমাকে থাকতে হয়। আজকে 1 বছর যাবৎ মনে হচ্ছে আমার স্ত্রী সে মানসিক ভাবে অনেক বেশি আমাকে টর্চারিং করে। আমি যখন ঘরে আসি তার কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়, অনেক বাজে কথা শুনতে হয়। এটা কি কার কাছ থেকে? দ্বিতীয় যাকে বিয়ে করা হচ্ছে তার কাছ না থেকে? না না, প্রথমটার কাছ থেকে। আমি ওর সাথে সবসময় থাকি, আর ও একাই থাকে। আর যাকে পরে বিয়ে করা হয়েছে ও একাই থাকে? জি, ও একাই থাকে। এখন আমি আসলে তার সাথে কি মানসিক দ্বন্দ্ব হয় না? তার সাথে ওরকম হয় না, তারপরও মাঝে মধ্যে হয়। সেটাও আসলে মানে সে অনেকটাই এগুলোকে কম্প্রোমাইজ করে, অভ্যস্ত হয়েছে, সে আমাকে অনেকটাই মানে কম্প্রোমাইজ করে চলে। যেহেতু আমি তাকে আসলে ওভাবে সময় দিই না, সারাদিনে হয়তো 1 ঘন্টার জন্য যাই, কখনো কখনো যাইও না, ব্যবসার চাপে যেতে পারি না। কিন্তু আমি আমার প্রথম স্ত্রীর কাছে অনেক বেশি মানসিক অত্যাচারের টর্চারিং হয়, প্রতিনিয়ত বাজে বিহেভ। ঘরের মধ্যে আমি যদি 5টা মিনিটের জন্য আসি, আমি ভালোভাবে তার সাথে কোনো ভালো বিহেভ পাই না। এখন একটা পর্যায়ে রিসেন্টলি মনে হচ্ছে সে এত বেশি মানসিক মানে টর্চারিং এ চলে গেছে, আমি তাকে নিয়ে খুব শঙ্কিত যে তাকে কোনোভাবে যে বোঝাবো কাউকে দিয়ে, এরকম কোনো অবস্থা নেই। সে প্রতিনিয়ত খারাপ বিহেভ করতে থাকে। মানে স্ত্রী কি বলছেন, খারাপ ব্যবহার করছেন, যে স্ত্রীর বক্তব্যটা কিভাবে তুলে ধরছেন আর কি? তার তো কষ্ট হবারই কথা। হ্যাঁ, উনি বলতেছে যে মানে ওই বিষয়টা নিয়ে সে বিভিন্নভাবে বাজেভাবে কথা বলতেছে। সেই কথা একটু 2-1টা কথা যদি শুনতে পেতাম, যে কিভাবে তার মানে তার কষ্টটা কিভাবে বেরিয়ে আসছে কথার মধ্যে দিয়ে, কি বলছে? মানে তুমি এই কাজগুলো করছো, এই কাজগুলো করছো, এই কাজগুলো কেন করছো, এই তুমি মানে প্রশ্ন করছেন কেন করলে এটা। তারপরে সে অনেক খারাপ ভাষা করছে, এবং অনেক সময় ছেলে মেয়েদের সামনে খারাপ ভাষা করছে। সেটাই জানতে চাইছিলাম যে ছেলে মেয়েরা এখন জানে, তাই তো? জি, সবাই জানে। আমি অনেক সময় চুপচাপে থাকি, প্রায় আমি চুপচাপ থাকি, কিন্তু সব সময় আসলে সম্ভব হয় না। ওই সময় দেখা যায় আমিও রাগারাগি করি। একটু কি হাতাহাতি হয়ে যায়, মাঝে মাঝে গায়ে হাত তোলা হয়ে যায়? সেটা খুবই কম হয়, কিন্তু হয়েও যায় অনেক সময়। আচ্ছা। আমি প্রায় আসলে চুপচাপে থাকার চেষ্টা করি, কিন্তু আমি এখন খুবই শঙ্কিত যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, তারা এগুলো দেখতেছে, এগুলো শিখতেছে, ওদের তো ক্ষতি হয়ে যাচ্ছে, ম্যানেজ করতে পারতেছি না। এবং আমি আসলে আপনাদের কাছে এখানে ফোন করা যে আমি একটা ভালো পরামর্শ চাচ্ছি, এই পজিশনে থেকে আমার আসলে কি করা উচিত, কোন পথে আগানো উচিত। এখন আমার ওয়াইফের কথা একটা যে তুমি ওকে ছেড়ে দিতে হবে, কিন্তু আমি আসলে ওর দিকটা বিবেচনা করে কখনো এই ডিসিশনটা নিতে পারি না। যেহেতু সে ফ্যামিলিগতভাবে অনেক দুর্বল, তার বাবা মা আগে দিচ্ছে, সে খুবই একা। আমি তাকে যদি এই অবস্থায় ছেড়ে দিই, মনে হচ্ছে সে খুব অসহায় হয়ে যাবে, সে বিপদে পড়ে যাবে, মানে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাবে। আমি সেটাও চাই না। আমি আমার এই স্ত্রীটাকেও আমি তাকে কষ্ট দিতে চাই না, ছেলে মেয়েদেরও আমি ভালোভাবে রাখতে চাই, আমি সবার সাথে ভালোভাবে থাকতে চাই, কিন্তু আসলে কেমন জানি সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে মাঝে মধ্যে আত্মহত্যা করে ফেলি, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। খুব বিষণ্ণতা কাজ করছে। জি, আমার বিজনেসটা আসলে এখন এত বড়, মানে যেখানে ব্যাংক লোন
বিভিন্ন মানুষের সাথে লেনদেন, অনেক কিছু জড়িত। এই অবস্থায় যদি আমার কিছু হয়ে যায়, আমার ফ্যামিলি অনেক বড় বিপদে পড়ে যাবে। এগুলো ভেবে অনেক সময় কেন জানি পারি না। আমি সবসময় চেষ্টা করি অনেক বেশি নিজেকে এগুলো থেকে বেরিয়ে যতটুকু ভালো থাকা যায়, সবাইকে ভালো রাখার চেষ্টা সবসময় করে। ঠিক আছে, আমাদের তো সময় সংক্ষিপ্ত হয়ে যায় চট করে। আজকে প্রশ্নটা কি আমাদের কাছে, মানে একটু প্রশ্নটা একটু গুছিয়ে ছোট করে একটা প্রশ্ন করলে ভালো হয়, আমার অতিথিদের প্রশ্ন থাকবে। আমার প্রশ্ন এটুকুই যে আমি আসলে এখন কি করব, আমি এখন কোন পথে আগাবো? এখানে যেহেতু আপনি বিশেষজ্ঞ আপনারা আছেন। না, বুঝেছি, আমরা তো এইভাবে তো সরাসরি উত্তর দেই না। আমাদের অনুষ্ঠানটা আগেও দেখা হলে নিশ্চয়ই জানা আছে যে আমরা সরাসরি বলি না যে একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাওয়া বা এইভাবে থাকা, এইভাবে আমরা তো বলি না। তো সেই জন্য মানে প্রশ্নটা যদি আরেকটু আমাদের উত্তর দেবার মতন হতো তাহলে ভালো হতো। মোট কথা একটা মানে উভয় সংকট তৈরি হয়েছে, যেটা আমি বুঝতে পারছি, তাই তো? জি, আমি এখন কি করব? মানে দ্বিতীয় স্ত্রীকে মানে ছাড়তেও পারছি না, প্রথম স্ত্রী ক্রমাগত মানে কমপ্লেইন করছেন, বাচ্চারাও জানতে পারছে, ওদেরও ক্ষতি হয়ে যাচ্ছে, মানে একটা খুবই, আর ব্যবসায়েরও তো একটা মন্দাজে আছে সেটা শুনতে পেলাম। সব দিক থেকে আটকানো অবস্থা এবং কিছুটা সুইসাইডাল ফিলিংও আসছে আর কি, তাই তো? আমি একটু আমার অতিথিদের কাছে যাই, ওদের কোনো প্রশ্ন থাকতে পারে। কোনো প্রশ্ন আছে কি? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। প্রশ্ন নেই? আচ্ছা আচ্ছা, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন নেই। আমরা তাহলে আমাদের অতিথিদের কথা শুনি। অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সবার তরফ থেকে অনেক সহমর্মিতা থাকলো। ওকে, তুমি আগে বলবে। একটা মানে লাস্টে যে কথাটা বললেন আর কি, যে আমি কাউকে ছাড়তে চাচ্ছি না এবং আমার ব্যবসাও এবং সব কিছু করতে চাচ্ছি। তো রেসপন্সিবিলিটি সেন্সটা খুবই ফিল করলাম আর কি ওনার কথায়। প্রেশার তো আছেই, যেটা আগেও ডিসকাশনে এসছে, বাট উনি যে দায়িত্বটা নিয়েছেন, বিজনেসেরও দায়িত্ব এবং প্রথম ফ্যামিলি এবং দ্বিতীয় ফ্যামিলি প্রত্যেকটা জায়গায় উনি খুবই ফুল ধরে রাখতে চাচ্ছেন। এবং এই জায়গাটাতে যেটা হয় যে যদি তিনটা আলাদা আলাদা রাস্তা হয় তাহলে অসুবিধা হতো না, বাট এক সময় তো আমাদের 24 ঘন্টা এবং জীবনের বয়স হয়ে ওই জায়গাটা, সো একটা যখন দিব অন্যটা স্বাভাবিকভাবে ডিপ্রাইভ হবে বা ওখানে অভাব তৈরি হবে। তো সেই জায়গা থেকে একটা বড় ব্যালেন্সের জায়গাটাতে ঘাটতি তৈরি হওয়ার জায়গাটা তৈরি হচ্ছে, যে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার আসলে ক্যাপাসিটি কতটুকু আছে। তো বিজনেস যদি আমি ধরি, খুবই স্বাভাবিকভাবে যে সেটার একটা অ্যালাইনমেন্ট তৈরি হবে পরিবারের সাথে, এবং দুইটা ফ্যামিলিকে একসাথে ইম্পোর্ট দেওয়া, যেহেতু সন্তান প্রথম ঘরেই আছে দুজন, এবং তাদেরকে দুজন না, আরেকজন পরে হয়েছে। আচ্ছা, প্রথমে দুজন ছিল। হ্যাঁ, মানে প্রথম ঘরে যেহেতু সন্তানরা আছেন, সেখানে একটা অ্যাটাচমেন্টের জায়গাটা আছে, একটা জায়গা মনে হচ্ছিল আর কি, যে উনি যদি ক্যাপেবল হন আসলে ওনার কষ্টগুলো শেয়ার করার জন্য প্রফেশনাল জায়গাটা চুজ করতে পারেন আর কি। কারণ অন্য কোনোভাবে তো এই জিনিসগুলো ডিটেইলে ডিসকাশন করা হবে না। এখান থেকে আস্তে আস্তে ওনাকে এগিয়ে যেতে হবে, যে বের করে আনতে হবে যে কোথায় কি করতে হবে। কোনো সম্পত্তি নিয়ে প্রেশার আছে কিনা ওটাও একটা কনসার্ন হতে পারে আর কি। যদি দুইজন স্টেক হোল্ডার হন, তখন প্রথম স্ত্রীর জায়গাটা থেকে সেখানে একটা প্রেশার যদি হয়, এবং ওটাও একটা জায়গা। ম্যাম অ্যাড করতে পারেন? আমরা ম্যাম তো অ্যাড করবে, আমাদের সময়ও কমে এসেছে। সঞ্জিতা চট করে বলো। প্রথম স্ত্রী কটু কথা বলছেন, এটা কিন্তু বলবেন, ভদ্রলোককে এটা মেনে নিতে হবে। কারণ প্রথম স্ত্রীর সাথে যেটা হয়েছিল সেটা চিটিং, এবং আমরা বলি যে চিটিং ইজ আ চয়েস। তো সেই জায়গা থেকে চিটিং ইজ আ চয়েস, এটা সব সময় সেটাই। এবং প্রথম স্ত্রী সেটা ভুলতে পারছেন না, কারণ ওনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। এবং গবেষণা যেটা বলে যে এটা নাকি যিনি চিট করছেন আর যিনি চিটেড হচ্ছেন তিনি নাকি 3 গুণ বেশি কষ্ট পান। যিনি চিট করছেন তিনি বেশি কষ্ট পান, তার থেকে যিনি চিটেড হচ্ছেন তিনি 3 গুণ বেশি কষ্ট পাচ্ছেন। কাজে প্রথম স্ত্রীর শয়নে স্বপ্নে জাগরণে মনে হবে এবং আরো ভয়ঙ্করভাবে, আরো ব্রুটালভাবে ওনাকে আঘাত করবেন। এই জায়গাটা ওনাকে আগে মনটা স্থির করে নিতেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দ্বিতীয় স্ত্রীর এখন ওখানে সন্তান নেই, কাজে এই বিয়েটাকে যদি ওনার বাস্তবসম্মত করতে হয়, উনিও কিন্তু একটা সন্তান চাইতে পারেন। এই যে দু নৌকায় পাটা উনি দিলেন, এটাকে ব্যালেন্সটা ওনাকেই বের করতে হবে। ভদ্রলোকের হচ্ছেটা কি,
তিনটা জায়গায় ভদ্রলোকের ঘাটতি তৈরি হচ্ছে। একটা হচ্ছে রিলেশনশিপ উইথ সেলফ, নিজের সাথে নিজে অপরাধবোধে ভুগছেন, লজ্জায় ভুগছেন। এটার জন্য ও যেটা বলছিল যে একটু পেশাগত কাউন্সেলিং যদি নিতে পারেন, যেহেতু তার একটু অর্থনৈতিক ব্যাপার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। হ্যাঁ, দুটো ডিপার্টমেন্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজি আর এডুকেশন কাউন্সিলিং সাইকোলজি। কলা ভবনের 4 তলা এবং 5 তলায় সেবা কেন্দ্রগুলো আছে আর কি। তো সেখানে হয়তো একটু অল্প খরচে কাউকে দেখাতে পারে আর কি। হ্যাঁ, এবং সেখানে একটা ভালো পেশাগত সাহায্য কিন্তু তিনি পাবেন। এই জায়গাটা তিনি নিজের জন্য করতেই পারেন। দ্বিতীয় জায়গাটা, ওনার সাথে যে সম্পর্ক, অন্যদের সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, সেই জায়গাটাতে বাচ্চা দুইটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ একটা বাচ্চার বয়স 10 বছর, একটা বাচ্চার বয়স 11 বছর, আরেকটা বাচ্চা হয়েছে পরে। তো এই সময়গুলোতে বাচ্চাগুলোরকে এই প্রতিদিনকার কলহ যেটা দেখছে, এটা কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ জীবনে তাদেরও দাম্পত্যে কিন্তু প্রভাব বিস্তার করবে। শুধু দাম্পত্য না, ওরা যখন সম্পর্কে ঢুকবে কোনো, সেখান থেকেই কিন্তু অসুবিধা তৈরি হয়, মানে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, মানে মেয়ে বাচ্চাটা একভাবে এফেক্টেড হয়, ছেলে বাচ্চাটা আরেকভাবে এফেক্টেড হয়। আরেকভাবে। কাজেই বাচ্চাদের সাথে নিজের একটু সম্পর্কটা কিভাবে তৈরি করা যায়, সেটাও কিন্তু ওনার ভাবার এখন সময় এসেছে। কারণ বাচ্চাগুলো কিন্তু টিনেজে ঢুকে যাবে, আর আমাদের দেশে তো এখন খুব আর্লি টিনেজ বয়সন্ধি শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে রিলেশনশিপ উইথ যে সিচুয়েশন, এই জায়গাটা ওনাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। এবং দ্বিতীয় বিয়েটা কি আসলে আইনগত বিয়ে হয়েছে? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কি আসলে দ্বিতীয় বিয়েটা হয়? এত বড়, সেটা অবশ্য আমাদের জিজ্ঞেস করা সম্ভব হয়নি। এবং এই জায়গাটা ওনাকে কিন্তু একটু প্রয়োজনে কিন্তু একটু কাউন্সিলিং এর সাথে সাথে কি উনি লিগ্যাল কোনো জায়গা থেকে, আইন ও সালিশ কেন্দ্র বা এই ধরনের জায়গাগুলোও আছে যারা, সেটাও হয়তো হতে পারে। সেটাই, মানে একটু আইনগত সহায়তা নিতে পারেন আর কি, মানে বোঝার জন্য ব্যাপারটা। ওকে, আমাদের শেষ করতে হবে, রোজার দিন তো এখন একটু তাড়াতাড়ি বোধহয় শেষ করে দিই আমরা। দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জায়েদ, ফার্স্ট টাইম এসছো, ভালো বলেছো, আশা করছি ভবিষ্যতেও পাবো। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ ঘন্টা বেজে গেছে, বিদায় নিতে হবে এবার। আর আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব যে যখন অপ্রাপ্ত বয়সে থাকে সন্তানটি এবং সে যদি বাবা অথবা মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সম্পর্কে জানতে পারে, তাহলে সেটি তার মানে মনে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, তার কিভাবে সে ওটা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, বা তার মানসিক কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, মানসিক স্বাস্থ্যের উপরে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।